এবার সংখ্যা 2, 2, 11, 20 এবং 29। দেখুন সবাই কিন্তু 2 সংখ্যার জাতক বা জাতিকা। কিভাবে 2 সংখ্যার জাতক জাতিকা এটা তো আমরা জানি। জানি তো? জি স্যার। আচ্ছা, তাহলে 2 সংখ্যা প্রতিনিধিত্ব করে হচ্ছে চন্দ্রের। আমরা তো পূর্বের ক্লাসে জেনেছি যে 1 হচ্ছে রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 হচ্ছে রাহু, 5 হচ্ছে বুধ, 6 হচ্ছে শুক্র, 7 হচ্ছে কেতু, 8 শনি, 9 হচ্ছে মঙ্গল। তো এইবার ক্লাসের শুরুতে কিন্তু আমাদের আরেকটি জিনিস জেনে রাখার দরকার, যে কোন সংখ্যা মানে গ্রহ। সংখ্যা মানে কিন্তু গ্রহ, অর্থাৎ 2 মানে আজকে চন্দ্র নিয়ে আলোচনা হবে। গ্রহ মাতা চন্দ্র, একে আবার পরিবর্তন থাকে। আবার এই চন্দ্র মানে মা, অর্থাৎ মায়ের বিচার হবে। তো এখানে আমাদের আর কয়েকটি জিনিস কিন্তু জেনে রাখার দরকার, যে চন্দ্র কোন দিককে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আমাদের এই 7টি গ্রহের দিক কিন্তু একটু লিখে নেওয়ার দরকার। আপনারা একটু লিখে নিন, সব থেকে ভালো হবে লিখে নিলে। ম্যাপের যদি উপরে উত্তর হয়, নিচে দক্ষিণ, আর ডাইনে হচ্ছে পূর্ব, আর এই হচ্ছে পশ্চিম। এইবার রবি হচ্ছে পূর্ব দিককে দেখে, রবি লিখবেন পূর্ব দিকে। এই পূর্ব দিকে রবি লিখুন। যখন আমরা রবির কোনো, ধরুন রবির কারণে কোনো দুর্ঘটনা বা কোনো বিপর্যয় বা কোনো সুনাম যশ খ্যাতি যদি আসতে, বা তার কর্মস্থান হতে থাকে, রবির কারণে যদি কর্ম হয়, তাহলে সেই কর্মটা পূর্ব দিকে হবে। অনেক সময় কিন্তু আমরা জিজ্ঞেস করি, বা অনেক ক্লায়েন্টরা কিন্তু জিজ্ঞেস করে যে আমার বিবাহ কোন দিকে হবে, আমার বাড়ির থেকে কোন দিকে হবে। অর্থাৎ আপনার শাসক গ্রহ যদি রবি হয়, তখন কিন্তু পূর্ব দিকে আপনার বাড়ির অবস্থান থেকে পূর্ব দিকে কর্মস্থল, পূর্ব দিকে বিবাহ শ্বশুর বাড়ি, বা পূর্ব দিকে আপনার দেখা যাচ্ছে পূর্ব দিক থেকে কোনো বিপদ আপদ, এগুলো সব কিন্তু পূর্ব দিক থেকে আসবে। অর্থাৎ শুভ দিকও পূর্ব দিক থেকে আসবে, অশুভ দিকও কিন্তু পূর্ব দিক থেকে আসবে। এইবার আজকের ক্লাস যেহেতু চন্দ্র, চন্দ্র হচ্ছে উত্তর পশ্চিমের মাঝখান, বায়ুকোণ। বায়ুকোণ চিনি আমরা, ঈশান অগ্নি হরিত বায়ু, এটা কি আমরা চিনি? বায়ুকোণ হচ্ছে এটি, অর্থাৎ উত্তর আর পশ্চিমের মাঝখানে যে কোণটি, সেটি হচ্ছে বায়ুকোণ। লিখেছেন? এইবার মঙ্গল হচ্ছে দক্ষিণ দিক, মঙ্গল হচ্ছে দক্ষিণ দিক লিখুন, অর্থাৎ নিচেই। সংখ্যা 9 যখন হবে, তখন কিন্তু মঙ্গল দক্ষিণ দিককে শাসন শোষণ সবই করবে। বুধ করবে উত্তর দিককে, উত্তর দিক অর্থাৎ ম্যাপের একেবারে উপরে হবে বুধ। বৃহস্পতি হবে ঈশান কোণ। ঈশান কোণ বলতে কোনটা চিনি? পূর্বের মাঝখানে হচ্ছে ঈশান কোণ, যেদিকে আমরা গৃহ বন্ধন করি, অর্থাৎ বাড়ির গড় বন্ধন করি, বা ধরুন ঈশান কোণের দিকে তাকিয়ে তারপরে বিবাহের 7 পাকে ঘোরা হয়, এটা কিন্তু ঈশান কোণ। এটা ঈশান কোণ, এটা বৃহস্পতির শাসক বা বৃহস্পতির দিক। লিখেছেন? হ্যাঁ, না না, তাহলে মোবাইল থেকে রাখেন।
তাহলে মোবাইল দিয়ে ঢোকেন, মোবাইল দিয়ে। সব জায়গায় সাউন্ড নেটওয়ার্কের প্রবলেম, মোবাইল দিয়ে ঢুকুন। এইবার শুক্র হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ বলতে পূর্ব এবং দক্ষিণের মাঝখান, এটা হচ্ছে অগ্নিকোণ। পূর্ব এবং দক্ষিণের মাঝখানে অগ্নিকোণ, এটাকে শুক্র চিহ্নিত করবে। পশ্চিম দিক, এই পশ্চিম দিককে শনির দিক, আর বাকি থাকলো নৈরিত কোণ। নৈরিত কোণ হচ্ছে রাহু কেতু, রাহু এবং কেতু হচ্ছে নৈরিত কোণ। এই কয়টা দিক কিন্তু আমাদের জানা থাকতে হবে। কেন জানা থাকতে হবে? যে এই গ্রহ অনুযায়ী আমাদের ওই দিক থেকে শুভ অশুভ কিছু ঘটবে, ওই দিক থেকে ঘটতে পারে। তো আজকে চন্দ্র নিয়ে যেহেতু আলোচনা, তো চন্দ্রের দিক হচ্ছে আমাদের বায়ুকোণ। অর্থাৎ এই গ্রহমাতা চন্দ্র যে সুফল কুফল যাই দেবে, সেটি কিন্তু বায়ুকোণ থেকে দেবে। স্যার রাহু কেতু একসাথে? হ্যাঁ, রাহু কেতু একসঙ্গে, নৈরিত কোণ। নৈরিত কোণ লিখুন। এইবার আমাদের কিন্তু দেখতে হবে যে চন্দ্রকে কেন গ্রহমাতা বলা হচ্ছে। আমরা কিন্তু জানি যে শুধু পুরুষ মানুষ সন্তান জন্ম দিতে পারে না, শুধু পুংকেশর কিন্তু বীজের জন্ম দিতে পারে না। পুংকেশর এবং স্ত্রী কেশরের মিলন ঘটে তবেই না কিন্তু বীজ উৎপন্ন হবে। যেমন আমরা জানি পক্ষ কিন্তু দুটি, শুক্ল এবং কৃষ্ণ। শুক্ল পক্ষে চন্দ্র বর্ধিত হয় আর কৃষ্ণ পক্ষে চন্দ্র ক্ষয়িষ্ণু হয়। অর্থাৎ একদিন কৃষ্ণ পক্ষে অমাবস্যায় কিন্তু চন্দ্র দেখা যায় না। এই জন্যই কিন্তু চন্দ্রকে সবসময় হ্রাস বৃদ্ধির কারক বলা হয়, তাই পরিবর্তনশীল গ্রহ বলা হয় চন্দ্রকে। এমনকি গ্রহ মাতা বলা হয়, যেহেতু এটাকে মানে একা পুরুষ, রবি হচ্ছে পুরুষ কারক গ্রহ আর চন্দ্র মাতৃকারক গ্রহ, বা পিতৃকারক আর মাতৃকারক। তো মা ছাড়া কিন্তু সন্তান জন্ম হয় না, বা ফসল উৎপন্ন বা ফল, ফুল থেকে ফল পর্যন্ত হয় না। আমরা কিন্তু দেখেছি যে পটল গাছ, পটল ক্ষেত যা কিন্তু দেখবেন যে ওই কেশরের মিলন ঘটায়, না হলে কিন্তু পটল হয় না। যদি আশেপাশে কেউ কৃষক থাকে তাহলে শুনে দেখতে পারবেন যে পটল গাছের কিন্তু পুংকেশর স্ত্রী কেশরের মিলন ঘটাতে হয়, তবেই না কিন্তু পটল হয়। আর প্রায় গাছেই কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন বা যারা বোটানি নিয়ে পড়াশোনা করেছেন, তারা তো অবশ্যই জানেন যে একটি ফুল থেকে ফল হতে গেলে এই যে কেশরের যে মিলন, এটা কিন্তু ঘটা লাগে। তো এই নারী পুরুষের মিলনের মাধ্যমেই কিন্তু আমাদের তৃতীয় প্রজন্ম বা বংশধর আসে। তাই তো চন্দ্রকে গ্রহমাতা বলা হয়। তাছাড়া বিশেষ করে দুটি সত্য সবসময় কিন্তু বিদ্যমান, যেমন দূর আর নিকট। আপনারা দূরে আছেন, এখন কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাছে চলে আসছি। আবার আকাশ পাতাল, তারপরে ধরেন অন্ধকার আলো, অজ্ঞান জ্ঞান, একজন অজ্ঞানী মানুষ একজন জ্ঞানী মানুষ, বা একজন মূর্খ মানুষ একজন জ্ঞানী মানুষ। আবার সকাল সন্ধ্যা, এগুলো কিন্তু সব দুই স্তরে বিভক্ত। তো এই চন্দ্র কিন্তু সর্বদা দুই স্তরে বিভক্ত করে রাখবে আমাদের। তো এই চন্দ্র কিভাবে আমাদের একটি ফল দিতে পারে? চন্দ্র সবসময় কিন্তু দ্বিমুখী ফল দেবে। এই দ্বিমুখী ফলকে আমরা কিভাবে একমুখীতে আনতে পারি, এটাই কিন্তু আমাদের শিখতে হবে। যে চন্দ্রের ফলটা সবসময়ের জন্য দুই রকম হবে। তো যে দুই রকম হবে, এর ভিতর নেগেটিভটা গ্রহণ করব না পজিটিভটা নিব, এর জন্য চন্দ্রের শুভ অশুভ বুঝতে হবে। যে মা যদি, আমরা কিন্তু জানি মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে, এটা সাধারণভাবে আমরা জানি। তাই বলে সবার মা ডাক্তার হলে তার সন্তান কি ডাক্তার হবে? মা জ্যোতিষ থাকলে কি তার ছেলে জ্যোতিষ হবে, বা তার মেয়ে জ্যোতিষ হবে? মা ইঞ্জিনিয়ার থাকলে তার সন্তান কি ইঞ্জিনিয়ার হবে, বা মা ব্যারিস্টার আছে তার সন্তান ব্যারিস্টার হবে? এটা কিন্তু হবে না। অর্থাৎ চন্দ্র কিন্তু পরিবর্তন করে দেবে। এখানে কিন্তু
আরো একটি কথা বলা যায় যে একমাত্র মাই পারে দুনিয়াকে পরিবর্তন করতে। যেমন রাজা যুদ্ধে যাবে, সংকল্প করলো যে আমি যুদ্ধে যাব, আজকে রাজ্যকে দখল, অমুক রাষ্ট্রকে দখল করব, কিন্তু রানীমাই পারে ওই যুদ্ধ থেকে ঠেকাতে, যুদ্ধে যাওয়া থেকে ঠেকাতে। অর্থাৎ রানীমা রাত্রে কিন্তু কান্নাকাটি করছে যে তুমি যুদ্ধে যেও না, তুমি যুদ্ধে যে যদি মারা যাও তাহলে তো আমার স্মৃতির সিঁদুর মুছতা যাবে, অর্থাৎ আমি বিধবা হব। অর্থাৎ রানীমাকে কথা দিতে হবে, কথা না দেওয়া পর্যন্ত তার কান্না থামবে না। তো রাজা রানীমার কান্না ঠান্ডা করতে গিয়ে কথা দিতে হয়েছে যে না, আমি যুদ্ধে যাব না। তো এই রানীমাই কিন্তু পেরেছেন অর্থাৎ শত শত লোকের প্রাণহানি বাঁচাতে, আবার শত শত লোকের জন্ম দিতেও কিন্তু এই রানীমাই সক্ষম। যেহেতু বাঁচাতে পেরেছেন, মারতেও কিন্তু উনি পারতেন। উনি যদি কান্নাকাটি না করতেন তাহলে হয় স্বামী মরত, নচেত শত লোক যুদ্ধে মারা যেত। একটা কিন্তু ঘটতো না। তো এই চন্দ্রের হাতে কিন্তু এত পরিমাণ ক্ষমতা, আর কোন গ্রহের হাতে ক্ষমতা কম আছে এটা হ্যাঁ, রবি রবি এবং চন্দ্র এই সম্পর্কটা কি মনু আর শতর উপর ধরে নিতে পারি স্যার? আরেকবার বলুন স্যার, রবি এবং চন্দ্র এই সম্পর্কটা স্যার মনু এবং সরে নিতে পারি স্যার? রবি এবং চন্দ্র, হ্যাঁ স্যার, রবি এবং চন্দ্র, চন্দ্র যদি মাতা হয় স্যার, তাহলে মনু এবং শতরূপা ধরে নিতে পারি কি স্যার, পড়া এবং প্রকৃতি? হ্যাঁ তা ধরে নিতে পারেন। আমরা ওই দিকে না যাই, ধর্মের দিকে। মনুকে রবি আর শতরূপাকে আমরা চন্দ্র ধরতে চাচ্ছি, এই তো। জি স্যার। তো আমরা না যে রবিকে পিতা আর চন্দ্রকে মাতা ধরলাম। আবার কেউ বিতর্ক করবে যে আরে তোমার মনু শতরূপা কি তোমার চন্দ্র আর রবি হয়েছে। আবার কেউ বিতর্কে যাবে যে দেখা যাচ্ছে প্রথম আদম আর হাওয়া, প্রথম মানব এবং প্রথম মানবী। ইসলাম ধর্মে যিনি বলেন শ্রীলঙ্কাতে প্রথম যে ইয়েতে, শ্রীলঙ্কায় যে পাহাড়টায় আর কি, আমি নিজে গেছি, ওটা কি যেন নাম, আদম পাহাড়, অ্যাডাম পিক। সেখানে আমি মাঝপথ পর্যন্ত, মাঝপথ উঠি নাই, 1/3 উঠেছি। উঠার পরে আমি আর পারিনি, আমি না পেরে নেমে আসছি ওখান থেকে। অনেকেই বলছে যে এখানে উঠতে গেলে 2-3 দিন লাগবে, আবার কেউ বলছে যে সন্ধ্যার মধ্যে নেমে আসা যাবে। কিন্তু মাঝপথে যে আমি যখন দেখলাম যে রাস্তার থেকে সাপ চলে যাচ্ছে, বিষধর সাপ সামনের থেকে, তখন আমি ভয়ে আর উঠি না। হ্যাঁ, পাহাড়ের উচ্চতা কত স্যার যেটা উঠতেছিলেন? 1300 মিটার সম্ভবত। 1300 মিটার সম্ভবত। এবং এত খাড়া, মানে অর্ধেক যাওয়ার পরে এত সোজা যে আর ওঠা সম্ভব নয়। আমার সঙ্গে যে সফর সঙ্গী ছিলেন তার নাম ছিল জাফর সাহেব। উনি বললেন কি আমি উঠবই। তা বললাম যে ঠিক আছে উঠুন, তাহলে আমি এখানে বসি। বসে থাকার একটু পরে দেখি কি বড় এক ঘোড়েল যাচ্ছে আমার সামনে দিয়ে। তখন আমি আর দেরি না করে আমি নেমে আসলাম। তো উনি আর কিছু দূর উঠে সেখান থেকে, যে মোবাইলে আর নেট পাইনি, আমি ওনার সাথে আর যোগাযোগ করতে পারিনি। উনি ওখান থেকে ছবি তুলে নিয়ে তারপরে নেমে আসছে। নেমে এসে তারপরে আমাকে খোঁজাখুঁজি করে তারপর আমাকে পেয়েছে। অর্থাৎ আমরা মাথায় ওঠার স্বপ্ন কিন্তু পূর্ণ হয়নি। তো মনে করা যায় যে 1300-1500 বা তার থেকে বেশি মিটারও হতে পারে। এটা কত যেন শুনেছিলাম, আমার অ্যাকুরেট মনে নেই, নেটে সার্চ দিলে পাওয়া যাবে যে উচ্চতা কত। কিন্তু উঠা রাস্তাটা যে কত দুর্গম, যে ব্যক্তি উঠেছেন একমাত্র সেই বুঝতে পারবে। তো সে জায়গা নিশ্চিত সাধনের জায়গা। মানুষ ওখানে গিয়ে এত ভয় ভীতি উপেক্ষা করে সেখানে গিয়ে কিন্তু মানুষ সেখানে যে নামাজ আদায় করছেন, অনেকে অনেক কিছু সাধন বা মানত করছেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই যাচ্ছেন কিন্তু ওখানে। এটা কিন্তু আমি স্বচক্ষে মাথায় দেখতে পারিনি, কিন্তু কিছু দূর যেয়ে দেখে ফিরে আসছি। তো এই যে ওই বিতর্কে আমরা না গিয়ে আমরা রবিকে গ্রহ পিতা ধরবো আর চন্দ্রকে গ্রহ মাতা ধরবো। তাহলে আমরা গ্রহের দিকগুলো কিন্তু সবাই নোট করে নিয়েছি তো মুছবো এবার বাবা। হ্যাঁ আমি মা। হ্যাঁ বলেন বলেন বলেন, ভিডিও অন করেন। কই শুক্রর পাশে কি লেখা আছে?
শুক্র যেখানে লিখেছো অগ্নিকোণ, অগ্নিকোণ, অগ্নিকোণ অর্থাৎ পূর্ব আর দক্ষিণের মাঝখানের কোণটা হচ্ছে অগ্নিকোণ। মানে দিক হচ্ছে 8টি, যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা তো আপনি জানেন, জানেন না? তার এইবার উত্তর আর পূর্বের মাঝখানে হচ্ছে ঈশান কোণ, আর পূর্ব আর দক্ষিণের মাঝখানে অগ্নিকোণ, আর হচ্ছে দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে হচ্ছে নৈঋত কোণ, নৈঋত কোণ। আর উত্তর আর পশ্চিমের মাঝখানে বায়ুকোণ। ঠিক আছে, এবার তাহলে আমরা এদিকে কিন্তু মুছে ফেললাম। দেখুন 2 সংখ্যা, যেহেতু আমাদের বুধ, আজকে চন্দ্র, চন্দ্র হচ্ছে বায়ুকোণকে শাসন করবে বা বায়ুকোণকে নির্দেশ করবে। তো এইবার সেই চন্দ্র শুভ ফল দেবে না অশুভ ফল দেবে? আমার গৃহে বায়ুকোণ, বায়ুকোণের কিছু গুণ আর কিছু দোষ, এটা গুরুজি বলুন। গুরুজি, বায়ুকোণের কিছু দোষ গুণ আপনি বলুন। বায়ুকোণে সাধারণত চন্দ্রের দিক থেকে যেহেতু উত্তর পশ্চিম দিকে আসছে, ঝড় ঝঞ্ঝা, বজ্রপাত, অকাল, কোনো অশুভ সংকেত, এগুলো সে প্রায় দিয়ে থাকে। শুভ দিক উত্তর, মানে যেহেতু পশ্চিম দিক, শুভ দিক বৃষ্টি, সুজলা সুফলা করে, পৃথিবীকে শস্য শ্যামলা করে, তার শুভ দিক। দেখছেন, এটাই বায়ুকোণের বৈশিষ্ট্য। এইবার দেখুন যে চন্দ্র যেহেতু আগেই বললাম সৃষ্টির কারক, অর্থাৎ উনি সৃষ্টি করবেন। তো যদি মরুভূমিতে বৃষ্টি না হয়, আমরা যদি বৃষ্টি না পাই, তো আমরা ফসল উৎপাদন করতে পারবো? আমরা ঝড়কে হয়তো নেগেটিভ অর্থে দেখছি, যে ঝড় বজ্রপাত বা ধরুন প্রাকৃতিক দুর্যোগ, সেটা বায়ুকোণ থেকে বিচার করা হবে। আবার কখন বৃষ্টি হবে এটাও কিন্তু বায়ুকোণ থেকে বিচার করা হবে। অর্থাৎ যখন পঞ্জিকাতে লেখা হয় যে অমুক অমুক তারিখে বৃষ্টি, হালকা বৃষ্টি বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু চন্দ্র যখন বায়ুকোণে থাকবে, অর্থাৎ বায়ুকোণের যে নক্ষত্র বা যে তিথির সঙ্গে মিলন ঘটবে, সেই মিলনে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড় ঝঞ্ঝার সম্ভাবনা বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা, এটা কিন্তু আপনারা আবহাওয়া যে পূর্বাভাস জ্যোতিষ শাস্ত্র মতে যেটা পেয়ে থাকেন, এটা কিন্তু এই বায়ুকোণ থেকেই বিচার করা হয়ে থাকে। এমনকি এই চন্দ্র যেহেতু রাশি, তো রাশি কোন তিথি কোন রয়েছে, দেখবেন যে আবহাওয়া বিচারের ক্ষেত্রে ওখানে রেফারেন্স দেওয়া থাকে যে আজকে কেন বৃষ্টি হতে পারে। আপনাদের হাতে যদি পঞ্জিকা থাকে, তো পঞ্জিকার বায়ুর পেজটা বের করুন, মানে আবহাওয়া ও বৃষ্টি গণনার পেজটা বের করুন, যদি পঞ্জিকা থাকে কারো কাছে। এই যে আবহাওয়া ও বৃষ্টি গণনা, দেখুন এটা অবশ্য পুরাতন পঞ্জিকা, আমি নতুনটা আনি। আমার পঞ্জিকাতে আছে 88 পৃষ্ঠায় আবহাওয়া এবং বৃষ্টি গণনা। আর যার কাছে যে পঞ্জিকা আছে সেই অনুযায়ী দেখুন, সম্ভবত রাশিফলের পরে যে আবহাওয়া বা বৃষ্টি গণনা থাকতে পারে, রাশিফল যখন শেষ হবে তারপরে। তো ওখানে দেখুন বৈশাখ মাস এখানে লেখা আছে, দেখুন গ্রহপিতা রবি মেষ রাশিতে, গ্রহপিতা রবি মেষ রাশিতে, বুধ এবং শুক্রের রাশ্যান্তর ও পশ্চিমে উদয়। বুধ এবং শুক্র রাশি পরিবর্তন করেছে, রাশ্যান্তর হয়েছে, মানে রাশি পরিবর্তন করেছে, সেই সঙ্গে পশ্চিমে উদয় হয়েছে, এবং শুক্র বাল্য ত্যাগ করেছে। শুক্র বাল্য ত্যাগ নানাবিধ কারণে গ্রীষ্মের তাপদাহ প্রখর থেকে প্রখরতর হবে, সেই সঙ্গে ভূকম্পন কাণ্ড ঘটার সম্ভাবনা, এবং 11, 14, 27, 29 তারিখে কালবৈশাখী, ঝোড়ো হাওয়া ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
যে কোনো পঞ্জিকায় দেখবেন যে এই বৃষ্টিপাতের ক্ষেত্রে রেফারেন্স দেওয়া থাকে। যেমন ধরুন এটি আষাঢ় মাস, আপনারা আষাঢ় মাসটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন আষাঢ় মাসে দেবগুরু বৃহস্পতির বক্রস্থতা, বর্তমানে বৃহস্পতি বক্র, এটা আমরা জানি তো, বৃহস্পতি বক্রী হয়েছে জানি, কেউ বলতে পারবে? জানেন কেউ জানেন? হ্যাঁ কুম্ভ রাশিতে, হ্যাঁ কুম্ভ রাশিতে বক্রী হয়ে আছে, অর্থাৎ বৃহস্পতি অতিচার গতি দ্বারা কুম্ভ রাশিতে গেছে, সেখান থেকে বক্রী হয়ে সে কিন্তু আবার মকর রাশিতে ফিরে আসবে। তো পঞ্জিকা রচনা হয়েছে কিন্তু 1 বছর আগে, এখন থেকে আরো 1 বছর আগে কিন্তু এই আষাঢ় মাস গণনা হয়ে গেছে। তো দেখুন তখন কিন্তু লেখা হয়েছে এখানে যে দেবগুরু বৃহস্পতির বক্রস্থতা, বুধ শুক্রের রাশ্যান্তর। দেখুন এই মাসে কিন্তু বুধ এবং শুক্র দুটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করেছে। বুধ এবং শুক্র, বুধ সম্ভবত 6 তারিখে মিথুন রাশিতে আসবে, আর শুক্র ও ইংরেজি তারিখ বলতেছি আমি, বাংলা নেই। তো জুলাইয়ের 6 তারিখে বুধ কিন্তু মিথুন রাশিতে আসবে সম্ভবত, আর শুক্র অলরেডি কর্কট রাশিতে ঢুকে গেছে বর্তমানে, শুক্র এখন কর্কট রাশিতে আছে, তাই না? গোচর, আজকের গোচর প্ল্যানেট বের করলে তাই হবে। তো দেখুন এখানে লেখা আছে কিন্তু দেবগুরু বৃহস্পতির বক্রস্থতা, বুধ শুক্রের রাশ্যান্তর ও 24শে আষাঢ় অমাবস্যা ধ্রুব যোগ। 24শে আষাঢ়ে অমাবস্যা এবং ওই দিন যোগ হচ্ছে ধ্রুব। এই ধ্রুব যোগ এবং বুধের পূর্বে অস্তমিত হয় আগাম বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে। আচ্ছা গত বছর কি আষাঢ় মাসে আগাম পূর্বাভাস, আষাঢ় মাসে বৃষ্টি হয়েছে বলেন তো, যদি কারো স্মরণে থাকে? গত বছরে আষাঢ়ে আগাম বৃষ্টিপাত এরকম কোন পূর্বাভাস কি আপনারা পেয়েছিলেন? ভট্টাচার্য বাবু আপনি বলেন। না আমার খেয়াল না। আষাঢ়ের শেষেও পাইনি গত বছর, এটা খেয়াল করে বা মনে করবেন, মনে করবেন। তো এবার আগাম বৃষ্টিপাতের দেখুন, আগাম বৃষ্টিপাত কি বা হচ্ছে, তবে স্থান বিশেষে ভারী ও হালকা বৃষ্টিপাতের। এছাড়া 5, 9, 14, 24, 25, 28 তারিখে সমুদ্রে নিম্নচাপ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই যে সমুদ্রে নিম্নচাপ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এগুলো কিন্তু এই সূত্র থেকেই কিন্তু আসবে। তো এটা জ্যোতিষের ভিতর চলে যাবে তখন। তো একটু আলোচনা করে নিলাম যে কেন চন্দ্রের গুরুত্ব এতটা, তার জন্য হচ্ছে এই আলোচনা করা হলো। তো এবার আসি সংখ্যা 2 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছেন সেও চন্দ্রের জাতক বা জাতিকা। যিনি 11 তারিখে জন্মগ্রহণ করেছেন তিনিও চন্দ্রের জাতক বা জাতিকা। 20 তারিখে ব্যক্তিও চন্দ্রের জাতক জাতিকা, আর 29 তারিখের জাতক বা জাতিকা। সাউন্ড আসে কোথা থেকে? আচ্ছা দেখুন, তো সবাই চন্দ্রের জাতক বা জাতিকা। এইবার পার্থক্য কোথায়? আপনারা প্রথম ক্লাসে যারা ছিলেন আপনারাই তো পার্থক্য বের করে দিতে পারেন না? নিউমারোলজি কিন্তু অতি সহজ। যে শুধু রানী, ইনার পাশে কেউ নেই। 11 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন দুটো রাজা মিলে রানী, অর্থাৎ প্রচন্ড ক্ষমতাধর রানী, প্রচন্ড ক্ষমতাধর। দুজন পিতা মিলে এই রানীর জন্ম হয়েছে, দুটো রবি মিলে এই রানীর জন্ম হয়েছে। অর্থাৎ ইনার কিন্তু রবি তেজ, অর্থাৎ সূর্যের যে তেজ, আবার সূর্যের যে সুনাম যশ খ্যাতি, আবার সূর্যের যে ধরুন আপনার রাগ জেদ, এগুলো কিন্তু রবির গুণগুলো এই নারীর ভিতর কিন্তু থাকবে। অর্থাৎ রবির থেকে কিন্তু জন্ম হয়েছে এই চন্দ্রের, অর্থাৎ 11 তারিখে যে জন্মগ্রহণ করেছে। তো যিনি 2 তারিখে জন্মগ্রহণ করেছে তিনি যতটা শান্ত নম্র হবেন, 11 তারিখের ব্যক্তি কিন্তু কড়া মেজাজের হবেন, কিন্তু তার প্রচুর সুনাম যশ প্রতিষ্ঠা থাকবে। কেন থাকবে? জন্মদাতা হচ্ছে দুটো রবি, রবির কাজ হচ্ছে সুনাম যশ প্রতিষ্ঠা। এইবার যদি রোগ ব্যাধি হয় তাহলে 2 তারিখের ব্যক্তির রোগ ব্যাধি কি হতে পারে? শুধু চন্দ্র যেহেতু, দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ এগুলো হতে পারে চন্দ্র যেহেতু, সেই সঙ্গে শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ঠান্ডাজনিত কোনো ব্যাধি পীড়া এগুলো হতে পারে। কিন্তু 11 তারিখের ব্যক্তির কি শুধুমাত্র ওই রোগগুলো হবে না অন্য রোগ ব্যাধি হতে পারে? কি হতে পারে? এই ব্যক্তির কিন্তু যেহেতু
অনেকে আমরা কিন্তু বলি, আপনারা যদি কেউ হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যেয়ে থাকেন তাহলে আপনারা জানেন যে পিতা মাতার কি রোগ ছিল এটা কিন্তু আমরা নোট করে, সেই ডাক্তাররা দেখবেন নোট করে যে তোমার বাবার কি ছিল, তোমার মায়ের কি ছিল, তোমার ছোট বয়সে কি ছিল। তো এখানে কিন্তু তার বংশগত কোনো ব্যাধি তাকে আক্রান্ত করতে পারে, কারণ রবির যে ব্যাধি, অর্থাৎ রবির ব্যাধি কি গলা থেকে মাথা পর্যন্ত, নাক কান গলার রোগ, এমনকি মাথা ব্যথা, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, আর সেই সঙ্গে চন্দ্রের যে ব্যাধি পীড়া সেগুলো যুক্ত হবে। শুধু চন্দ্রের ব্যাধি পীড়া অর্থাৎ 2 তারিখের যিনি জন্মগ্রহণ করেছেন তা না, দাঁত চোখ পেটের রোগ এগুলো হওয়ার সম্ভাবনা বেশি, সেই সঙ্গে ঠান্ডা জনিত ব্যাধি ভোগার সম্ভাবনা। কিন্তু 11 তারিখের ব্যক্তির ওই চন্দ্রের দাঁত চোখ পেটের রোগ, ঠান্ডা জনিত, তার পিতৃপ্রদত্ত তার পিতার যে রোগ ব্যাধি ছিল সেগুলো আসতে পারে, অথবা মস্তিষ্কের রোগে ভুগতে পারে। বুঝতে পেরেছেন পার্থক্যটা গুরুজি? ঠিক তো? হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, এবার 20 তারিখের ব্যক্তির পার্থক্য কোথায়? 20 তারিখের ব্যক্তি কি তাহলে 2 তারিখের সমান হবে বা 11 তারিখের সমান হবে? হবে না, কিন্তু তার ভিতর কিন্তু পার্থক্য থাকবে। কিন্তু ব্যাধি পীড়ার ক্ষেত্রে এই দুইজনের কারো সঙ্গে মিলবে? কেউ বলতে পারবে? স্যার প্রথম শুধু 2 এর সাথে মিলবে, প্রথমটার সাথে মিলবে। হ্যাঁ, প্রথম শুধু 2 এর সাথে, প্রথম 2 এর সঙ্গে মিলবে। মিলবে না স্যার। 2 এর সঙ্গেও মিলবে না। না, মিলবে না স্যার। কেন মিলবে না? কারণ পিছনে শূন্য তার আছে। হচ্ছে শূন্য একটা রয়েছে, শূন্য। হ্যাঁ হ্যাঁ, আর ওই সামনে একটা শূন্য নেই। রয়েছে। শূন্য মানে কি? সেটি কিন্তু মরুভূমি বা শুষ্ক, শুষ্কতা রয়েছে। এই শুষ্কতা কিন্তু তাকে ভোগাবে। অর্থাৎ যাদের শুকনো কাশি, আগে কোল্ড অ্যালার্জির কথা বলেছি, এবার ডাস্ট অ্যালার্জিতে ভুগত 20 তারিখের ব্যক্তি, চন্দ্রের রোগের সঙ্গে তার ডাস্ট অ্যালার্জি হবে, ধুলায় অ্যালার্জি হবে। অ্যালার্জি জনিত রোগ চন্দ্র দেবে, কিন্তু এর হবে কোল্ড আর ইনার হবে ডাস্ট। এবং ইনার চতুর্দিকে কিন্তু একটা শূন্যতা বিরাজ করবে। ইনি রানী থাকবেন ঠিকই, কিন্তু উনার পাশে কেউ থাকবে না, উনাকে কেউ সহযোগিতা করার মতো কাউকে পাবে না। উনার অঢেল ধন সম্পত্তি থাকতে পারে, কিন্তু চন্দ্রের গুণগুলোই শুধু থাকবে বা চন্দ্রের দোষগুলোই থাকবে, কিন্তু তাকে সহযোগিতা করার মতো আর কেউ নেই, কাউকে সে কোথাও পাবে না। এবার দেখেন 29 তারিখে যিনি জন্মগ্রহণ করেছেন, তানাকে জন্ম দিতে চন্দ্র এবং মঙ্গল দুজনে মিলে জন্ম দিল 2টি রবি। সেই 2টি রবি জন্ম দিল একটি চন্দ্রকে, অর্থাৎ একটি মাকে। তো সেই মাকে জন্ম দিয়েছে সেনাপতি মঙ্গল, গ্রহমাতা চন্দ্র, এইবার 2টো রবি এবং চন্দ্র। তো আমাদের আসতে হবে যে সর্বপ্রথম আসতে হবে চন্দ্রের সাথে মঙ্গলের শত্রুতা আছে কি নেই, এটা আমরা জানি নেই। নেই, তাহলে এরা মিত্র। তাহলে মিত্র যখন আছে, তাহলে চন্দ্রের মাতৃমূর্তির মমত্ব আর হচ্ছে মঙ্গলের শৌর্য বীর্য ঐশ্বর্য এগুলো তো পাবে না? পাবে। তার ভিতর দীনেশ চন্দ্র ঘোষ ভিডিও অন করতে হবে, সুবল মালাকার ভিডিও অন করতে হবে, পাল ভিডিও অন করতে হবে। একটা মিনিট আমি অডিওতে আছি স্যার। হ্যাঁ অডিওতে আছি স্যার, একটা মিনিট পরে ভিডিও অন করছি। ও আচ্ছা, তো দেখুন এই যে মঙ্গল আর চন্দ্রের সঙ্গে যেহেতু কোনো শত্রুতা নেই, তো এই দুজন মিত্র। তো যখন মিত্র হচ্ছে, মা চন্দ্র সে তো রানীমার সকল শক্তি কিন্তু তার মধ্যে রয়েছে, মাতৃমূর্তির মমত্ব রয়েছে, চন্দ্রের পরিবর্তনও তার রয়েছে, তার সাথে যুক্ত হচ্ছে সেনাপতি সুলভ তেজস্বিতা, তার মধ্যে ধৈর্য সাহস মনোবল জনবল সবকিছু কিন্তু যুক্ত হয়ে 2টি রবির জন্ম দিচ্ছে। সেই রবির সুনাম যশ প্রতিষ্ঠা খ্যাতি কর্ম ব্যবসা বাণিজ্য যে পথে যাবেন সেই পথে উন্নতি আর উন্নতি। তো এইবার তার মাধ্যমে জন্ম নিচ্ছে চন্দ্র। তাহলে বলুন তো এই চন্দ্রের লোকের কি ব্যাধি হতে পারে? কেউ বলতে পারবেন?
কেউ বলতে পারবে? বলতে যাবো না স্যার বংশগত ব্যাধির সাথে ওই মঙ্গলের যে পিস্টুলা বগন্দর এগুলো হইতে পারে স্যার। হ্যাঁ, ধন্যবাদ। মঙ্গলের রোগ হচ্ছে রক্ত দুষ্ট পীড়া, অশ্ব, ফিস্টুলা, ভগন্দর, টিউমার, অস্ত্রোপচার, এগুলো ইনার জীবনে ঘটতে পারে। নেগেটিভ দিক। আর পজিটিভ দিক হচ্ছে তার অদম্য শক্তি, সাহস, মনোবল, মানে সেনাপতি সুলভ তেজস্বিতা, এগুলো তার মধ্যে বিদ্যমান থাকবে। এটা হচ্ছে পার্থক্য। তাহলে এবার বলুন যে 2 তারিখের ব্যক্তি, 11 তারিখের ব্যক্তি, আর 20 তারিখের ব্যক্তি, আর 29 তারিখের ব্যক্তি, এর মধ্যে আমরা 4টি পার্থক্য বের করতে পেরেছি। আরে এইবার দেখুন, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে নিউমারোলজির সঙ্গে নাম এবং হাত ও হরোস্কোপ কিভাবে মেলে এটা একটু দেখতে হবে। তো দেখুন, এখানে 2 সংখ্যার নাম আছে এমন কেউ কি জানা আছে যাদের নামের সংখ্যা 2? কারো বের করা আছে? গুরুজি একটা নাম বলেন তো, যার নাম সংখ্যা 2 হয়। গুরুজি একটা নাম বলুন তো। যার নাম সংখ্যা 2 হবে এরকম একটা নাম বলুন তো গুরুজি। বলো না। 2 হবে স্যার। হ্যাঁ, বলতে পারবেন কেউ? মায়া। মহামায়া। মায়া। মায়া, MAYA। মায়া। MAYA। 4 1 5 6 আর 1 7 না 7 হলো তো। 4 1 5 6 7 হচ্ছে। আচ্ছা দেখুন তো এবার শিবু দাস। শিবু দাস লিখুন তো, দেখুন তো 2 হয় কিনা। শিবু দাস, শিবু SIBUDAS। 3 1 2 6 4 1 3। 3 আর 1 4 আর 2 6 আর 6 12 মানে 3, 4 আর 5 আর 3 8, 8 আর 3 11 2। এই দেখেন 2 হয়েছে। শিবু দাস হয়তো। স্যার এটা কোন দেখুন আপনারা শিবু দাস লিখে স্যার এটা কোন পদ্ধতিতে স্যার? এটা কি পিথাগোরাস স্যার? আমি বলেছি কিন্তু প্রথম ক্লাসে যে হেব্রাইক আর পিথাগোরাস হচ্ছে সংখ্যাতত্ত্বের প্রবক্তা, কিন্তু এই দুটি পদ্ধতি বাদে আমি নিজস্ব একটি পদ্ধতি আবিষ্কার করেছি। সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু নিউমারোলজির ক্লাস হচ্ছে, অর্থাৎ সেই অনুযায়ী আমি মান দিয়েছি। যেমন যদি ধরেন পিথাগোরাস কিন্তু ধরেন হেব্রাইক হচ্ছে AIYQ, যে কে ধরেছে 1। আপনারা লিখে নিন একটু, হেব্রাইকের এটা লিখে নিন, দ্রুত লিখে নিন তাহলে ভালো হবে, বা আমি এখানে লিখে দিচ্ছি টপ আপনারা লিখে নিন। এক হচ্ছে AIYQ জে, AIYQ জে। 2 হচ্ছে BCKR, BCKR। 3 হচ্ছে GLS, GLS। 4 হচ্ছে DMT, 4 হচ্ছে DMT। আর 5 হচ্ছে E এবং N। 6 হচ্ছে UVWX। 7 হচ্ছে OZ, OZ। আর 8 হচ্ছে FPH, FPH। এইটা হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাসের সংখ্যাতত্ত্ব হচ্ছে এটি। লিখেছেন সবাই? লিখেছেন? এইটা সরি হেব্রাইক, এটা ভুল করেছি আমি, ভুল করেছি।
এটা হচ্ছে হেব্রাইক। হেব্রাইক হচ্ছে এই পদ্ধতি। এবার পিথাগোরাসে যাই আমরা, এই পিজি দিলাম এখানে, এই পিথাগোরাস। পিথাগোরাসের এক হচ্ছে এ কে টি, এইবার দুই হচ্ছে বিএলইউ, বিএলইউ, তিন হচ্ছে সিএমএক্স, সিএমএক্স, চার হচ্ছে ডিএনওয়াই, চার হচ্ছে ডিএনওয়াই, পাঁচ হচ্ছে ইওজেডডব্লিউ, পাঁচ হচ্ছে ইওজেডডব্লিউ, এইবার ছয় হচ্ছে, নিচে দেখতে পাবেন আপনারা, এখানে দিই, ছয় হচ্ছে এফপিজে, এফ, হ্যাঁ পাশে হচ্ছে ইওজেডডব্লিউ, ইওজেডডব্লিউ, ছয় হচ্ছে এফপিজে, সাত হচ্ছে জিকিউভি, ভট্টাচার্য স্যার, হ্যালো, আট হচ্ছে আপনি মিউট করেন, আমি ওই লিখতে পাচ্ছি না, স্যারের জায়গায় আপনার ইমেজ চলে আসছে, আপনি মিউট করেন। এই স্যার, নয় হচ্ছে আইএস, আইএস। দেখুন এই হচ্ছে পিথাগোরাস পদ্ধতি, এইটা হচ্ছে হেব্রাইক পদ্ধতি। স্যার সকালবেলা নুরুল স্যার যে পিথাগোরাসটা লিখে দিয়েছিল তার সাথে স্যার মিল হলো না স্যার। তার সঙ্গে মিললো না? না স্যার। প্রেসিডেন্ট স্যার লিখে হ্যাঁ স্যার, দিয়েছেন সকালবেলা এই নিয়ে একটা ক্লাস হয়েছিল। আচ্ছা, এটা আমি শুনে নিব, আপনার কোথায় ওই মানগুলোর কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েন, আমি প্রেসিডেন্ট স্যারের কাছে শুনিয়ে ওটা কারেকশন করব না যদি ভুল থাকে। ঠিক আছে? তো এই দুইটা রাইট, এটা আমি বলবো এই দুটো রাইট, এই দুটার মধ্যে কোনো ভুল নেই। এখন ওইটা আছে কিনা এটা আমি বিচার করব। তো এইবার আমরা যে মানটা ধরেছি, দেখুন আমরা যেটা দিয়ে বিচার করতেছি সেটা তো সবার কাছে লেখা আছে, তারপর আমি এখানে লিখলে কি দেখতে পাবেন আপনারা? দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা লিখেছি কিন্তু একে হচ্ছে এ আই জে কিউ, এ আই জে কিউ এক্স ওয়াই, এক্স ওয়াই। দুইয়ে হচ্ছে বি কে আর, তিনে হচ্ছে সি জি এল এস, সি জি এল এস, চারে হচ্ছে ডিএমটি, ডিএমটি, পাঁচে হচ্ছে ইএইচএন, ইএইচএন, ছয়ে হচ্ছে এফইউভিডব্লিউ, এফইউভিডব্লিউ, আর সাথে হচ্ছে ও জেড, আটে হচ্ছে শুধুমাত্র পি। এবার দেখুন হেব্রাইক কিন্তু আটে করেছে এফপিএইচ, পিথাগোরাস আটে করেছেন কিন্তু এইচ আর, আর আমি আটে করেছি পি। দেখেছেন? আমরা, হ্যাঁ বলুন। এটার সাথে স্যার নুরুল স্যার যে লেখাটা লিখছিল, যে পদ্ধতিটা আপনি এখন লিখছেন, এটার সাথে হ্যাঁ মেলেনি, ওটা তো আমি বললাম সমাধান আগামী ক্লাসে করব, যেটা যদি ওইটা অমিল থাকে। তো দেখুন আমরা কিন্তু এই পদ্ধতিতে ক্লাস করব, এই পদ্ধতিতে আমরা এই পদ্ধতি করব। কিন্তু আমরা এইটা পিথাগোরাস বা হেব্রাইক কিনার প্রবর্তা আজ থেকে 700-800 বছর আগের কথা, অর্থাৎ সেই আমলের মানুষের চরিত্র, মানুষের বৈশিষ্ট্য, মানুষের আয়ু, মানুষের গতিবিধি বা মানুষের শরীর স্বাস্থ্য আর বর্তমান সময়ের সঙ্গে মিল নেই, এমনকি বিশ্বের ভৌগোলিক অবস্থার সঙ্গেও কিন্তু মিল নেই। একটু সাইড হন স্যার, লিখে তো নিন আমরা মিল রেখে, স্যার একটু সাইড, হ্যাঁ লেখা হয়নি এখনো, এই তো বলতে বলতে লেখা হয়ে যাবে। আর এটা তো আগে গত ক্লাসে লিখে নিয়েছেন আপনারা, বুঝবো? দ্রুত লিখুন, যার বাকি আছে দ্রুত লিখুন। স্যার সকালবেলায় আমরা একটা নামের ওইরকম স্যার বললেন, প্রেসিডেন্ট স্যার বললেন একটা নামের সংখ্যা বিচার করতে, তো আমি তো আপনার ওই যে পদ্ধতি
ওইটা দিয়ে বিচার করলাম, আর একজনে করলো ওই পিথাগোরাসের পদ্ধতি, তো মিললো না, তাহলে চরিত্রে পার্থক্য হয়ে যাবে না? হ্যাঁ, অবশ্যই পার্থক্য হয়ে যাবে। তো আমরা একটা পদ্ধতিতে যাব, এই জন্য প্রেসিডেন্ট স্যারের সঙ্গে আমি আলাপ করব। আর পিথাগোরাস যেটা তন্ময় বাগচি যে কথা বললেন, যে ওই পিথাগোরাস আর এই পিথাগোরাসের মধ্যে ভুল আছে, যদি ভুল থাকে তাহলে ওটা আমি কারেকশন করব। স্যার এখন আমি একটা আমাদের কথা বলবো কথা স্যার। হচ্ছে আপনারা পিথাগোরাস, স্যার আমি একটু বলি স্যার, এখন আপনি যেটা লিখছেন স্যার প্রেসিডেন্ট স্যার, আপনার এটা এখন এটা একই, আমার কাছে কোনো ভুল মনে হচ্ছে না স্যার, আপনার পদ্ধতিটা সঠিক মনে হচ্ছে স্যার, মানে স্যারও ওইটাই দিচ্ছে। আর পিথাগোরাসের পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে উনি বলছে যদি কোনো ব্যক্তি লুসুকিট করার ক্ষেত্রে যদি তার মানে শুধু নাম ছাড়া আর কোনো কিছু না পাওয়া যায়, সেই ক্ষেত্রে পিথাগোরাসের পদ্ধতিটা আমরা প্রয়োগ করব। আচ্ছা, তাহলে উনি কিন্তু ওখানে ফাঁকা রাখতে গেছেন যে নাম বাদে যদি অন্য কোনো জন্ম তারিখ কোনো কিছু না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের পদ্ধতি অবলম্বন করে দেখতে পারি। এখন আমরা এমনও করতে পারি যে আমরা হেব্রাইক, পিথাগোরাস এবং আমারটি তিনটি দিয়ে বিচার করে দেখতে পারি, যে যেটি যার জন্য গ্রহণযোগ্য হবে, পাঁচটা বিচার করে দেখবো, যেটা গ্রহণযোগ্য হবে সেটি আমরা মেনে নেব। তো আপাতত আমরা কিন্তু নিউমারোলজি ক্লাস করব আমরা এই নিয়মে। তারপরে যখন এর পার্থক্যটা আমরা বোঝার জন্য যাব নবম ক্লাস যাওয়ার পরে, নবম ক্লাসে যখন 5টি প্রশ্ন আপনাদের দেওয়া আছে, ওই 5টি প্রশ্নের উত্তরের পরে দশম ক্লাসে যাব আমরা এইটার পার্থক্য কি, পার্থক্য হচ্ছে কোথায়, এটা নিয়ে আমরা কিন্তু একাদশতম ক্লাসে গিয়ে তখন আমরা আলোচনা করব। ক্লিয়ার এবার? আচ্ছা আচ্ছা, এবার মুছে ফেললাম কিন্তু সবই। আর আপনি যে সংখ্যা তত্ত্ব করছেন স্যার, এটার কি কোনো বই লিখছেন স্যার? এটা কোথায় পাবো স্যার? বইটা আপাতত প্রিন্ট কপি নাই, প্রিন্ট কপি ফুরায় গেছে, ইন্ডিয়াতে পাওয়া যাবে, বাংলাদেশে আমার কাছে ফুরায় গেছে। এই যে এই আমাদের একটু পাওয়ার ব্যবস্থা করে দিলে তো ভালো হয়। এই দেওয়ার জন্য ফটোকপি করে দিতে হবে, আমার কাছে কপি শেষ, পুনরায় যে ছাপবো সেই সুযোগ এখন এই কোভিডের সময় হচ্ছে না। তবে আমার যে লেখা বইগুলো সব আপনারা বিনামূল্যে পাবেন একটা করে, এটা আমি পাঠাবো আপনাদের কাছে, এই দুর্যোগ যাক, যাওয়ার পরে পাঠাবো। এই বইটা নাই, এই বইটা প্রয়োজনে ফটোকপি করব। আর যদি এর ভিতর না এখন একটা বই একটা বই, হ্যাঁ পড়ুন, বই পড়লে অনেক কিছুই পাওয়া যাবে, বইয়ের ভিতর নেই মানে বই কিনতে থাকতে হবে, কোনোটায় ভালো কিছু পাওয়া যাবে, কোনোটায় খারাপ পাওয়া যাবে, কিন্তু কিছু না কিছু পাওয়া যাবে। তবে স্যার কিরু অমনিবাসের মধ্যে সংখ্যা তত্ত্বের অনেক ভালো কিছু এফিমেরিস না রেডি হয় নাই, কেন 15 বছর রেডি হয়নি, 15 বছর আমাদের ঘোষ স্যার খুঁজে পাচ্ছেন না, খুঁজে যদি না পান তাহলে আমার ইন্ডিয়ায় যাওয়া পর্যন্ত না অপেক্ষা করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর ইন্ডিয়ান লোক যে আমি বলবো আর ওখান থেকে মেইল করে পাঠাবে, এরকম ইন্ডিয়ান লোক আমার কাছে নেই। বাংলাদেশে কাউকে বললে সে যে নিয়ে কিনে স্ক্যান করে পাঠাতো, কিন্তু ইন্ডিয়ান কেউ পাঠাবে এমন লোক আমার কাছে নেই। স্যার এখানে বই এসে গেছে গুরুজি, বই এসে গেছে, বই পেয়ে গেছি আমরা। ও বই আপনি পেয়ে গেছেন, আপনার কাছে আছে? 2013 পর্যন্ত আছে। 2013? হ্যাঁ 13। আচ্ছা, 13-র পরে আর 7 বছর তাহলে নিতে হবে। 13 থাকলে তাহলে তো আপনার 1 বছর করে 3টে আছে, ওটা বাদ দিয়ে এইবার 15 আর 20 মানে আর দুটো সেট নিতে হবে। তাহলে গুরুজি আমি মনোজ বাবুকে ফোন দেব, আপনার এক সময় যে ওই দুটো মানে কালেকশন করতে হবে, আপনি যখন কলকাতায় আসেন লকডাউনের পর, তারপরে ওইটা পাঠাতে হবে। ঠিক আছে, মানে আপনি ওখান থেকে মনোজ বাবুর ওখান থেকে আমি 2001 থেকে 2020 পাঠিয়ে দেবো। 2001 থেকে 2020। হ্যাঁ, 1 থেকে 20 এনে আপনার চেম্বারে রাখবেন, দানেশ যখন যাবে দানেশ যে নিয়ে আসবে, আর দানেশ আমাকে এই তাহলে ঠিক আছে। এইবার দেখুন আমরা একটি নাম লিখলাম কিন্তু শিবু দাস, তার মান হয়েছে কিন্তু 2 হয়েছে তো? হয়েছে, সবার হয়েছে? হ্যাঁ স্যার 2 হয়েছে, নিয়মে 2 হয়েছে। হয়েছে স্যার? হ্যাঁ স্যার। আজকে কত তারিখ? 25 স্যার। 25 দেখুন আজকে 25 তারিখ, 25/6
2021 আজকে ক্লাসটি হচ্ছে, যোগ করলে কত হয়? 9 স্যার। 12 হচ্ছে 18, 9। এই 9 এর সঙ্গে 2 যোগ দেখেন তো আবার 11 সেই 2 হয় কিনা? হ্যাঁ স্যার। আজকের তারিখের সঙ্গে যদি এই শিবু দাসকে যোগ করি তাহলে আবার আরেকটা চন্দ্র আসলো। হ্যাঁ আসছে স্যার। এইবার আপনারা একটা জন্ম তারিখ, যে কোনো একটা জন্ম তারিখ বলতে হবে। জন্ম তারিখ কারো ব্যক্তিগত জন্ম তারিখ হবে না স্যার। কারো ব্যক্তিগত জন্ম তারিখ হবে না। 7ই মার্চ 1971 সাল স্যার। 7ই মার্চ কেন বললেন? স্যার 7ই মার্চ 1971 সাল এই দিনে স্যার ওই যে আপনার মুক্তিযোদ্ধার যে বিষয়গুলো স্যার, বঙ্গবন্ধুর ভাষণ, জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ 7ই মার্চ। হ্যাঁ 7ই মার্চ 1971 7ই মার্চ 1971 লেখেন, তারিখটা লেখেন। 7/3/1971। এইবার টাইম আমরা একটা ধরে নিই, যে কোনো একটা টাইম। ভাষণ কয়টার সময় হয়েছিল এটা তো আমরা জানি না। স্যার 12:43 মিনিট স্যার। ও 12:43 মিনিট। হ্যাঁ লিখি তাহলে 12:43 মিনিট। এইটা 43 মিনিট। খুব সুন্দর, এইরকমই জানা লোক দরকার আমাদের। তাহলে দেখুন এইবার 7/3/1971 কে যোগ করেন। 7 আর 3 10, 11, 20, 27, 28 সমান 1। রবি দেখছেন? এই তারিখের হরস্কোপটা বের করুন। মার্চ 1971 হরস্কোপ কার কাছে আছে সফটওয়্যার? দ্রুত বের করুন। 0703 on 97 on। টাইম হচ্ছে 12:43 12:43 মিনিট, ঢাকা। এবার সবাই একটি হরস্কোপ পারেন? এই ছকটি আঁকতে পারেন তো আপনারা? জি স্যার। হ্যাঁ এইবার দেখুন, মেষে আছে শনি, মেষে শনি, চন্দ্র মিথুনে, মিথুনে লগ্ন, কেতু সিংহে, বৃহস্পতি বৃশ্চিকে। ভট্টাচার্য স্যার আপনি মিউট করেন, আপনার ছবিটা চলে আসছে। মঙ্গল ধনুতে, শুক্র, হ্যালো সুজলদা, শুক্র মকরে, রবি বুধ রাহু হচ্ছে কুম্ভে। দাদা কোন? রবি স্যার যে ব্ল্যাকবোর্ড ওখানে দুইবার ক্লিক করলে শুধু সাইডটাই দেখা যাবে, অন্য কারোটা দেখা যাবে না। করলাম, হচ্ছে না দাদা। এই যে দেখেন হরস্কোপটা বসান, সবাই হরস্কোপটা বসিয়ে নিন। আমি বলে দিই, মেষে আছে শনি, মিথুনে হচ্ছে লগ্ন, লগ্ন চন্দ্র, সিংহে আছে কেতু, বৃশ্চিকে বৃহস্পতি, ধনুতে মঙ্গল, মকরে শুক্র, কুম্ভে হচ্ছে রবি বুধ রাহু, কুম্ভে রবি বুধ রাহু, মেষে হচ্ছে, মেষে তো শনি আমরা লিখেছি। এই হচ্ছে প্ল্যানেট। দেখুন এইবার দেখেন আমাদের আজকের প্রশ্ন হচ্ছে সংখ্যা 2, অর্থাৎ গ্রহমাতা চন্দ্র। এইবার চন্দ্র আজকের প্ল্যানেটে আমরা যে জন্ম তারিখটি নিলাম, জন্ম তারিখটি কিন্তু কারো জন্ম তারিখ নিইনি। যদি ঐতিহাসিক তারিখ 7ই মার্চ না হতো তো আমি 1971 সালে 16ই ডিসেম্বর নিতাম। উনি যে তারিখটা বলেছে নিশ্চয়ই ভালো বলেছে। অথবা 26শে মার্চ নিতাম, অথবা ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট এটা নিতাম। আমরা যে কোনো একটি নিতাম, স্মরণীয় দিন, বা হিরোশিমা নাগাসাকি বোমা বিস্ফোরণের দিন নিতাম। আমরা কিন্তু দিনটিকে তৈরি করে রাখিনি। তো দিনটি তন্ময় বাগচি বললেন, আমি দেখলাম যে হ্যাঁ এটা স্মরণীয় দিন, তাই আমরা এটাকে নিতে পারি। তো দেখুন এই দিনের হরস্কোপ বিচার করলে কি হয়।
হ্যাঁ বলো গুরুজি আপনার এবার কথা বলতে হবে। বলো বলো বলো। দেখুন মিথুন লগ্নে চন্দ্র, মিথুন লগ্নে চন্দ্র বসে আছে, চন্দ্র কিন্তু ধনপতি লগ্নে বসে আছে। এই চন্দ্র শুভ না অশুভ এটা কি আপনারা এখনো ফলাদেশ হয়তো আপনারা তো জানেন না, তো বা ফলিত জ্যোতিষী এখনো জানেনি, এটাকে একটু খটকা তো বা লগ্নে গ্রহ থাকবে সেই গ্রহ কিন্তু শক্তিশালী হবে সবসময়ের জন্য। কিন্তু রাশি মিথুনের চন্দ্র, গুরুজি কতটা শক্তিশালী হবে আপনি? মানে ব্যাপারটা হচ্ছে মিথুনে চন্দ্র, চন্দ্রের যেহেতু কোনো শত্রু নেই, চন্দ্র শত্রু শূন্য, বুধের ক্ষেত্রে চন্দ্র বলবান, তাহলে মিথুনে চন্দ্র দ্বিতীয়পতি লগ্নে বসে আছে, প্রভাব প্রতিপত্তি, তার শরীর স্বাস্থ্য, তার ভূত ভবিষ্যৎ এগুলো উজ্জ্বল, এগুলো কোনো অসুবিধে নেই। এই মিথুনের চন্দ্র, এই মিথুনের চন্দ্র এগুলো ভালো, ইন অল রেসপেক্ট। দেখুন এই চন্দ্রের উপর কিন্তু মঙ্গলের সপ্তম দৃষ্টি আছে, হ্যাঁ লগ্ন চন্দ্রের উপর। হ্যাঁ তাছাড়া রাহুর কিন্তু দৃষ্টি নেই, না শনির তৃতীয় দৃষ্টি আছে, হ্যাঁ তৃতীয় দৃষ্টি আছে। দেখেন শনি কিন্তু কোথায় কোথায় দৃষ্টি দেয় আমরা এগুলো জানি, আমরা এখনো শিখে পারিনি তো। 3, 7 আর না না ওগুলো আমি কি বলি এখন এইগুলো ওরা বোঝে না বা ওগুলো শেখানো হয়নি, এই ব্যাখ্যাগুলো ওরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না। যাবো না তো। হ্যাঁ হ্যাঁ এখন একটু বলে যাই যে আজকে চন্দ্রের ক্লাস হচ্ছে, দেখুন আমরা যে তারিখটায় ক্লাস হচ্ছে সেই তারিখ সংখ্যা নয়, আমাদের যে শিবু দাসকে পেলাম 2 যোগ করলে আবার হয়েছে 2। এই প্ল্যানেটটাও কিন্তু চন্দ্রের ভূমিকা মারাত্মক, কারণ চন্দ্র ধনপতি, সে লগ্নে বসে আছে, অর্থাৎ চন্দ্র শুভ চন্দ্র। তো আজকে তারিখের সঙ্গে একটি নাম, কল্পিত নাম নিলাম, সেই কল্পিত নামের সঙ্গে হরোস্কোপের মিলটা কিভাবে পাওয়া যায়। শুধু তাই নয়, এক রাশি 2 রাশিতে বসে আছে, 2-এ চন্দ্র বসে আছে, একে হচ্ছে বৃষ আর 2-এর গণনা হিসাবে, জ্যোতিষ গণনায় 2-এর রাশিও কিন্তু 2 নাম্বার ঘরে বসে আছে, কারণ রাশি চক্রের প্রথম রাশি কিন্তু বৃষ আমরা জানি, আর রাশির প্রথম রাশি মেষ, 2 নাম্বার ঘরেও কিন্তু সেই চন্দ্র বসে আছে। তো আমরা যে 2কে নিয়ে আলোচনা করছি, নামটি শিবু দাস হলো সে 2, আজকে তারিখ সংখ্যা হলো 2, চন্দ্রটা বসে আছে 2 নাম্বার ঘরে। দেখছেন এগুলো কি মিরাক্কেল মনে হয় নাকি? এটা কি একটা জাদু খেলা মনে হয় না? হয় স্যার আজকের ক্লাসে স্যার 2 যোগ 5 কেতুর সংখ্যা আছে স্যার, মিরাকেল তো হবেই স্যার। এই তাহলে জ্যোতিষ শাস্ত্র কিন্তু এরকম মিরাকেল খেলা দেখাবে। এই মিরাকেল খেলায় যে জয়ী হবে সেই হবে ভালো জ্যোতিষ, আর যে জয়ী হবে না সে কিন্তু পড়ে যাবে। আজকের দিনে দেখুন 2 যোগ 5, বুধের সঙ্গে চন্দ্রের কোনো শত্রুতা নেই, আছে? না স্যার আছে নেই। আবার দেখুন বুধের ঘরে গিয়ে চন্দ্র বসে আছে, এটার মধ্যেও দেখুন মিল, দেখেছেন? মিথুনে মঙ্গল বুধের ঘরে, দেখছেন তো? আবার বুধটা ভাগ্য স্থানে বুধাদিত্য যোগ তৈরি করেছে রাহু যুক্ত হয়ে 25 তারিখ আজকে, দেখেছেন? 25 তারিখ 2 যোগ 5, সেই যে 5 বুধটা কিন্তু ভাগ্য স্থানে, অর্থাৎ ভাগ্যে আজকে বুধ ভালো কিছু দেবে, বুদ্ধিমত্তা দেবে, বিচক্ষণতা দেবে, মেধা দেবে, প্রযুক্তি দেবে, কৌশল দেবে, অধ্যাবসায় দেবে, আমাদের শিক্ষা আজকের দিনে। এটাই হচ্ছে জ্যোতিষ, যে যখন 2 4 জ্যোতিষেও 2 যোগ 2 4 হতে হবে, 2 যোগ 2 5 হলে হবে না, অসম্ভব। এই বুধটা তো যে অষ্টমে পড়তে পারতো নিধন স্থানে, আপনারা আরেকটু পরে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি যখন করবেন তখন বুঝতে পারবেন যে বুধ অষ্টমে পড়লে কি হয়, দ্বাদশে পড়লে কি হয়, ষষ্ঠে পড়লে কি হয়। কিন্তু সে কিন্তু ভাগ্যস্থানে গিয়ে বসে আছে কুম্ভে, সে কিন্তু অষ্টমে পড়ে নাই বা দ্বাদশে পড়ে নাই বা ষষ্ঠে পড়েনি, অর্থাৎ এটা শুভ বুধ। যদিও বুধ রাহুযুক্ত রবিযুক্তর কারণে বুধটা পাপস্থ হয়েছে, তথাপিও সে ভাগ্যস্থানে, অর্থাৎ এখানে আলোচনার ক্ষেত্রে বলি বলা আছে
যে লগ্নে সে ভাগ্যকে যস্য ভাগ্যবান জনবল্লভ বিষ্ণু ভক্ত পটুভাগ্নি পুত্র আরো ধনযুত। তাহলে লগ্নপতি ভাগ্যভাবে তিনি মানে পঞ্চমপতি যুক্ত হয়ে বসে গেছেন, প্রচন্ড ভাগ্য। অর্থাৎ লগ্নপতি যখন ভাগ্যভাবে যাবে তখন সে সৌভাগ্যবান, নিশ্চিত সৌভাগ্যবান ব্যক্তি হবেন, তাই সে পাপস্থ থাকুক আর যাই থাকুক। তাতে পাপগ্রহে হোক আর শুভ গ্রহে হোক, সে পাপই হোক আর শুভই হোক, সে ভালো। গুরুজির কথা হচ্ছে যে পরাশরী হোরাতে বলেছেন যে লগ্নপতি যদি ভাগ্য স্থানে থাকে সে পাপ গ্রহ হলেও শুভ ফল দেবে, শুভ গ্রহ হলে তো শুভ ফল দেবেই। স্যার এই ক্ষেত্রে বুধ যে দগ্ধ আজকে তারিখটি জন্মগ্রহণ করেছে, দেখুন তারিখটির জন্ম, দেখুন তারিখটির মধ্যে কিন্তু 2 আছে 3টি, মানে 25 তারিখে একটি 2, 2021-এ 2, 3টি 2, একটি বুধ একটি শুক্র। এইবার বলুন তো এই শুক্র চন্দ্র বুধ আর রবি নিয়ে যে আমাদের আজকের তারিখটি, এর ভিতর শুক্র কার সঙ্গে শত্রুতা করছে? রবি। স্যার রবির সাথে। আর কারোর সঙ্গে করছে? স্যার মঙ্গল আছে স্যার। কেন? শুক্রের শত্রু রবি চন্দ্র দুজনেই, কিন্তু দেখুন একটি মাত্র শুক্র সে 3টি রবির সঙ্গে মানে 3টি চন্দ্রের সঙ্গে, আর রবির সঙ্গে কি শুক্র পারবে একটি নেগেটিভ শুক্র? না স্যার। পারবে না স্যার। 3টি রানীমা যেখানে শক্তিশালী সেখানে একটি শুক্র যে কি ওই রানীমা চরিত্র ভ্রষ্ট করতে পারবে, চরিত্র হনন করতে পারবে, তাকে কি কুমন্ত্রণা দিতে পারবে, শুক্রের যে নেশা মধ্য জুয়া এগুলোর মধ্যে নিয়ে যেতে পারবে, বারবনিতা বেশ্যা সংসর্গ এগুলোর দিকে নিয়ে যেতে পারবে ওই শুক্র? পারবে না স্যার। যেখানে রবির তেজ রয়েছে, রবির তেজস্বী চন্দ্রের মাতৃমূর্তি মমত্ব, চন্দ্র মাতা রাজমাতা, তো সেখানে বুধ বুদ্ধির দেবতা রয়েছে, তো কুবুদ্ধি কি ওখানে ঢুকবে? কখনো ঢুকবে? তো আজকের তারিখটি নিঃসন্দেহে চন্দ্রের জন্য শুভ তারিখ। আজকের প্ল্যানেটটিতে চন্দ্র 2 নম্বর রাশিতে পড়েছে এবং চন্দ্রের যে মানে রাশি লগ্নের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লগ্ন রাশি দুটোই কিন্তু 2 নাম্বার ঘরে পড়েছে। লগ্নটি তো অন্য জায়গায় পড়তে পারতো। যেমন আমি যখন বললাম যে ভাষণের টাইমটা তো আমরা জানি না, আমরা আন্দাজে একটা টাইম ধরি, এর ভিতর কিন্তু তন্ময় বাগচি বললেন যে 12টা 43 মিনিটে। তো 12টা 43 মিনিটের টাইমে যে লগ্নটাও সেই 2 নম্বরে পড়বে, কেন? লগ্নটা যে তো তুলায় পড়তে পারতো, লগ্নটা যে মকরে পড়তে পারতো, লগ্নটা যে মেষে পড়তে পারতো। এই যে মার্চ মাসে না হয়ে যদি জুন মাসে হতো এই ভাষণটি, তাহলে লগ্নটা কি আপনার মিথুনে থাকতো? বলেন থাকতো? হতো স্যার। হ্যাঁ থাকতো না স্যার। হতো না স্যার, পরিবর্তন হয়ে যেত। হতো না। এইবার দেখুন 12টা 43, 3 4 3 7 আর 3 10 মিলে রবি, 12টা 43 মানে রবি, রবিটাও পর্যন্ত ভাগ্যস্থানে বসে আছে, আর রবি তৃতীয় পতি সে ভাগ্যস্থানে বসে আছে, ওখানেও কিন্তু একটি রবি রয়েছে। অর্থাৎ এই হরোস্কোপ আপনারা যখন আরেকটু বুঝবেন তখন বুঝতে পারবেন যে এই নামের সঙ্গে শিবু দাসকে জন্ম দিল যে গ্রহগুলো, সেগুলো এই চন্দ্র কতটা শক্তিশালী। অর্থাৎ আজকের যে চন্দ্রের হিসাব হলো এই চন্দ্রের এই নারীকে শক্তিশালী বা পজিটিভ দিকগুলো বলতে হবে, নেগেটিভ দিকগুলো নয়, নেগেটিভ দিক বর্জনীয়। অর্থাৎ আজকে যে হাত দেখাতে আসছে যে শিবু দাস, এই শিবু দাস আমাদের কাছে ভাগ্য জানতে আসছে, এর নেগেটিভ অংশ কম ফলবে, পজিটিভ অংশ বেশি প্রতিফলিত হবে। সে আসছে 25 তারিখ, ক্লিয়ার তো? এই কথাটা ক্লিয়ার তো? শিবু দেখুন 3 1 2 6 4 1 3, দেখুন এখানে 4 রাহু আছে পাপ গ্রহ আর শুক্র আছে পাপ গ্রহ, আর সব কটা কিন্তু শুভ গ্রহ মিলে চন্দ্র তৈরি করেছে। তাহলে একটা শুক্র আর একটা রাহু এতগুলো গ্রহকে কি পারবে কিছু করতে? আর রাহু কিন্তু সে ভাগ্য স্থানে বসে আছে, ভাগ্য স্থানে প্ল্যানেটে। তাহলে এই শিবু দাসকে জন্ম দিতে যে একটি রাহু ছিল, সেই রাহু কি তার ক্ষতি সাধন করতে পারবে?
আবার আরো একটি ব্যাপার আপনারা পরবর্তীতে বুঝবেন মিরাকেল ভাবে, যে মিথুন লগ্নের বা মিথুন লগ্নের ক্ষেত্রে পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র, মানে ব্যয়পতি এবং বিদ্যাপতি শুক্র, সেই ব্যয়পতি শুক্র কিন্তু অষ্টমে। তো নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে কিন্তু শুভ ফল দেয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো দ্বাদশপতি ব্যয়পতি অষ্টমে আছে, অষ্টম ঘর থেকে খারাপ বিচার করা হয় না, শুক্র নবমে বসে আছে, শুক্র ভাগ্যভাবে বসে আছে, না স্যার শুক্র ভাগ্যভাবে বসে আছে, ভাগ্যভাবে বসে আছে। গুরুজি মকরে, মকরে গুরুজি শুক্র মকরে। না তো এই যে শুক্র কুম্ভে লিখেছো? না না কুম্ভে লিখিনি, মকরে লিখেছি। এইখানটা এ হয়ে গেছে, শাডো পড়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, মকরে লিখেছি। তো দ্বাদশপতি ব্যয়পতি সে অর্থাৎ পাপ গ্রহ পাপ ঘরে গিয়ে পড়েছে, মাইনাসে মাইনাসে, তখন ফলাদেশ প্লাস হবে। এই জায়গায় এই হরোস্কোপ আপনারা এখন কিছুই বুঝতে পারেননি, এটা আমি বুঝতে পেরেছি। তবে বুঝতে পারবেন যে এইভাবে যখন দশম একাদশ ক্লাসে আমরা যাব, তখন এর ভিতর কিন্তু আপনারা সনাতন অ্যাস্ট্রোলজিতেও এগিয়ে যাবেন। যখন সনাতন অ্যাস্ট্রোলজিতে এগিয়ে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে হচ্ছে এই ফলাদেশগুলো। স্যার আমরা একটা সঠিক অ্যাপস কিভাবে পেতে পারি স্যার? হ্যাঁ, সঠিক অ্যাপস না কি সফটওয়্যার? সফটওয়্যার স্যার, অ্যাপস স্যার, ওই স্যার ওই চক্কর জন্ম চক্কর যে স্যার এটা অ্যাপস পাবেন না, অ্যাপস তৈরি করে নিতে হবে। সফটওয়্যার বিনামূল্যে একটি পাওয়া যায়, যার যার মোবাইলে নিয়ে নিতে পারেন, এটা অনলাইন থেকে ডাউনলোড করে, নাম হচ্ছে অ্যাস্ট্রোলজি সফটওয়্যার। এটা নিয়ে নিতে পারেন। এটা আপনারা ওই প্লে স্টোরে গিয়ে ওখান থেকে ডাউনলোড দিয়ে নিয়ে নিতে পারেন, এটা বিনামূল্যে পাওয়া যায়। আর আমরা এটা ব্যবহার করি, মূলত আমি যেটা ব্যবহার করি, আমি আমার প্রথম ব্যাচের পরীক্ষার্থীদের জন্য আমি বলেছিলাম, জানানো ছিলেন, যদি কেউ ওখানে নিতে চান তাহলে রিনিউয়াল ফি ছাড়া, অর্থাৎ কোনো রিনিউয়াল ফি দেওয়া মানে উইন্ডোজ দিলে রিনিউয়াল ফি তাদের 2000 টাকা করে দিতে হবে, আর সফটওয়্যারের দাম 10,000 টাকা দিতে হবে। এই মূল্যে আমি সফটওয়্যারটা প্রথম ব্যাচে দিতে চেয়েছিলাম। আপনারা আর কাউকে আজ পর্যন্ত আমার সফটওয়্যার দিতে চাইনি বা দিও নাই, আমি এটা কুক্ষিগত করে রেখেছি। কিন্তু আপনাদের জন্য দিব কিনা তখন সময় বলবে। এখন আপনাদের ওই সফটওয়্যার প্রয়োজন নেই, ওটা অনেক দামি সফটওয়্যার, লক্ষ টাকার উপরে দাম। স্যার কিভাবে পাবো স্যার? ওটা কিনে নেবেন তো বাজারে কিনতে পারবেন না, বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না। ওটা আরো শিখে নেন, এখন আগে প্রয়োজন নেই, এখন ওই ফ্রি সফটওয়্যারটা নিন, আগে ওটার প্রয়োজন নেই। আগে হাতে কলমে, আগে হাতে কলমে শেখো, তারপরে কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করবে। শিখুন। এইবার বলুন, এই সংখ্যার ক্লাস কিন্তু এখন শেষ হয়ে যাবে। এখানে আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এদিকে যে স্যার বুধ দগ্ধ অবস্থায় আছে, এটার জন্য কি বুধের কোনো পাওয়ারে কমবে বা বুধের কোনো প্রবলেম হবে? বুধ লগ্নপতি ভাগ্য স্থানে বসে আছে, তার পাওয়ার কমবে কেন? না স্যার, বুধ দগ্ধ হ্যাঁ, বুধ দগ্ধ স্যার শনিদেবের সাথে বসে আছে, এটাকে দগ্ধ বলছে উনি স্যার। কে প্রশ্ন করেছেন? স্যার দুর্জয় আচার্য। হ্যাঁ দুর্জয় আচার্য, বলুন। স্যার বুধ এদিকে তো রবি বুধাদিত্য যুগ হয়েছে এবং ওরা 14 ডিগ্রি ভিতরে আছে, তো বুধ দগ্ধ। এখন বুধ দগ্ধ হওয়ার কারণে কি বুধের পাওয়ার কি কমে যাবে বা বুধ কি ফলটা কি কম দিবে? হ্যাঁ, এই জায়গা থেকে তো আমি বেরিয়ে আসলাম, কারণ বুধটা কিন্তু রাহুযুক্ত হয়েছে, দগ্ধ হয়েছে রাহুযুক্ত হওয়ার কারণে। তো এই যে রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি যদি আপনারা না বোঝেন, যে লগ্নের উপর শনির দৃষ্টি পড়েছে, রাহুর দৃষ্টি পড়েছে লগ্ন রাশির উপরে, এগুলো যদি না বোঝেন, জুতি না বোঝেন, পাপ গ্রহ শুভ গ্রহের জুতিতে কি হয়, দৃষ্টিতে কি হয়, এটা এই ক্ষেত্রে আমার বক্তব্য যে বুধটা বিশেষ ইরিটেট হয়নি, কারণ বুধের মিত্র গ্রহ রাহু। ইরিটেট যদি হয়ে থাকে, রবিটা ইরিটেট করেছে রাহুকে, রবিকে ইরিটেট করেছে রাহু, বুধকে ইরিটেট বিশেষ করেন, মানে লগ্নপতিকে বিশেষ বুধকে এমন কিছু ইরিটেট করে। লগ্নপতিকে দগ্ধ হোক আর যাই হোক, বুধকে সে দুর্বল করতে পারেনি, কিন্তু রবিকে সে রাহু দুর্বল করে দিয়েছে। আর তাছাড়া শনি, বুঝতে পেরেছেন? তাই এটা হয়তো আপনি যে পর্যায়ে জানেন, সবাই কিন্তু ওই পর্যায়ে জানেন না।
এগুলো শিখতে হবে। অনেকের কাছেই কিন্তু এটা কঠিন হবে। তো যখন আমরা এই লগ্নের দ্বাদশ ভাব যখন আমরা বিচার করে যাব 12টি লগ্নের জন্য শুভ অশুভ গ্রহ তার দৃষ্টি এইগুলো যখন আমরা যাব, তারপরে হচ্ছে আপনার এই ধরনের প্রশ্ন দেখবেন যে আপনি অটোমেটিক উত্তর পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমরা কেবল শুরু করলাম, আমরা তো এখন শিশু। তো একটি শিশু আঁকা শিখতে 3 বছর লাগে, তো আমরা 1 বছরের মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ কোষ্ঠী করা শিখবো, সেই সঙ্গে হাত দেখা শিখবো, সেই সঙ্গে নিউমারোলজি শিখবো, আবার কৃষ্ণমূর্তি পদ্ধতি শিখবো, লুসুগ্রিড শিখবো, ওদিকে মান্ডেন অ্যাস্ট্রোলজি শিখবো, আবার সম্ভব হলে বাস্তুশাস্ত্র জানবো, বা ধরুন আপনার ওই যে যখন আমরা মান্ডেনে যাব তখন সেখান থেকে বাস্তুশাস্ত্রেরও কিছু টিপস কিন্তু আমরা দিয়ে যাবো। অর্থাৎ আমরা কোনো সাবজেক্টকে টাচ না দিয়ে বেরিয়ে যাব না।